আচ্ছা, সেভিংস থেকে যে সুদটা পাওয়া যায় তার ওপর থেকে ট্যাক্স কেটে নেওয়া হয় কেন? এটা নিয়ে কি কখনো ভেবেছেন? আর ভাবলেও এটা আটকানোর কোনো রাস্তা আছে কি? হ্যাঁ, উপায় অবশ্যই আছে। চলুন আজকে আমরা এই ফর্ম 15G আর 15H এর ব্যাপারটা একটু সহজ করে বুঝি, যাতে এই ট্যাক্স কাটাটা আটকানো যায়। এরকম অনেকের সাথেই কিন্তু হয়, তাই না? ধরুন ফিক্সড ডিপোজিট বা অন্য কোথাও টাকা রেখেছেন, যে সুদটা পাওয়ার কথা, দেখা গেল মাস শেষে তার একটা অংশ অ্যাকাউন্টে আসার আগেই যেন উধাও। ব্যাপারটা বেশ বিরক্তিকর, তাই তো? এর পেছনে কিন্তু একটা কারণ আছে। এই যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে, এটাকে বলে TDS, মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। কিন্তু আসল কথাটা হলো, একটা ভালো খবরও আছে। যদি আপনার মোট আয় ট্যাক্স দেওয়ার মতো না হয়, তাহলে এই TDS কাটাটা আটকানোর একটা একদম সহজ আর পুরোপুরি আইনি উপায়ও কিন্তু আছে। তাহলে প্রথম সেকশন, অপ্রত্যাশিত ট্যাক্স কর্তন। সবার আগে এটা বোঝা দরকার যে ব্যাংক কেন সুদ থেকে এই টাকাটা কেটে নেয়। এটা কিন্তু তাদের নিজেদের কোনো সিদ্ধান্ত না, এটা আসলে একটা আইনি বাধ্যবাধকতা। দেখুন, ইনকাম ট্যাক্সের নিয়মটা খুব সোজা। আপনার সুদের আয় যদি একটা নির্দিষ্ট লিমিট পার করে যায়, তাহলে ব্যাংক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে, তাদেরকে উৎস থেকেই সোজাসুজি 10% ট্যাক্স কেটে নিতে হয়। এটা বাধ্যতামূলক। আচ্ছা, এবার এই স্লাইডটা একটু দেখুন। ঠিক কখন কখন এই TDS কাটা হয়? সাধারণ নাগরিকদের জন্য বছরে 40,000 টাকার বেশি সুদ হলেই TDS কাটা শুরু হয়ে যায়। আর সিনিয়র সিটিজেনদের জন্য এই লিমিটটা একটু বেশি, 50,000 টাকা। শুধু এটাই না কিন্তু, EPF তোলা, কর্পোরেট বন্ড থেকে সুদ বা ইন্স্যুরেন্স কমিশন, এগুলোর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট লিমিটের পর TDS কাটা হয়। বেশ, এবার আসি সেকশন 2তে, আপনার ট্যাক্স কাটবেন না চিঠি। মানে এবার আমরা সেই সমাধানের কথায় আসছি, যেটা আপনার টাকা আপনার কাছেই রাখবে। চলুন এই ফর্ম 15G আর 15H এর ব্যাপারটা জেনে নেওয়া যাক। এর চেয়ে সহজ করে বোধহয় আর বলা যায় না। ব্যাপারটা ঠিক এইরকমই। এই ফর্মগুলো হলো সোজা কথায় ব্যাংকের কাছে আপনার একটা চিঠি, যেখানে আপনি বলছেন, প্লিজ আমার ট্যাক্স কাটবেন না, কারণ আমার মোট আয়ের ওপর কোনো ট্যাক্স হয় না। ব্যাস, এটুকুই। একটু টেকনিক্যাল ভাষায় যদি বলি, এটা হলো একটা সেলফ ডিক্লারেশন। মানে আপনি নিজেই ঘোষণা করছেন যে আপনার সারা বছরের যা আয় তার উপর ফাইনাল ট্যাক্স হচ্ছে 0, তাই ব্যাংক যেন আগেভাগে কোনো ট্যাক্স না কাটে। এখন প্রশ্ন আসতেই পারে, কোনটা কার জন্য? দেখুন, ফর্ম 15G হল তাদের জন্য যাদের বয়স 60 বছরের কম, আর ফর্ম 15H হল সিনিয়র সিটিজেনদের জন্য, মানে যাদের বয়স 60 বা তার বেশি। আর একটা জরুরি কথা, সিনিয়র সিটিজেনদের জন্য নিয়মকানুনগুলো কিন্তু অনেকটাই সহজ। চলে এলাম সেকশন 3তে, এই খেলার নিয়মকানুন। মানে এবার আমরা দেখব যে ঠিক কারা কারা এই ফর্মগুলো ব্যবহার করতে পারবেন। কারণ এর জন্য কিছু শর্ত আছে, সেগুলো পূরণ না করলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে না। দেখুন, 3টে বেসিক শর্ত আছে। 1. আপনাকে ভারতের বাসিন্দা হতে হবে। 2. আপনার একটা ভ্যালিড প্যান কার্ড থাকতেই হবে। আর 3, এবং এটাই সবচেয়ে জরুরি, ওই ফিনান্সিয়াল বছরে আপনার ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি, মানে মোট করের পরিমাণ হতে হবে 0। হ্যাঁ, 0, ঠিকই দেখছেন। মানে সমস্ত রকম ছাড় বা ডিডাকশন বাদ দেবার পর আপনার ফাইনাল ট্যাক্স যদি 0 হয়, একমাত্র তাহলেই কিন্তু এই ফর্ম জমা দেওয়া যাবে। এটাই হলো আসল কথা। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি, একটু মন দিয়ে দেখুন। ফর্ম 15G এর জন্য একটা ডাবল হার্ডল আছে, মানে দুটো বাধা। 1. ফাইনাল ট্যাক্স 0 হতে হবে। আর 2. মোট সুদের আয় বেসিক ট্যাক্স ছাড়ের লিমিটের, মানে ধরুন 2.5 লাখ টাকা, চেয়ে কম হতে হবে। কিন্তু সিনিয়র সিটিজেন্সদের জন্য ফর্ম 15H-এ ব্যাপারটা অনেক সহজ। ওখানে একটাই বাধা, শুধু ফাইনাল ট্যাক্স 0 হলেই চলবে, সুদের আয় যত খুশি হোক না কেন। ওকে, এবার আসি সেকশন 4-এ, কিভাবে, কখন আর কোথায়। নিয়ম তো সব জানা হলো, এখন আসল প্রশ্ন হলো, এই ফর্মটা জমা দেব কিভাবে, কখন দেব আর কোথায় দেব। চলুন এবার সেই ব্যাপারটা দেখে নিই। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফর্মটা কিন্তু শুধু 1 বছরের জন্য ভ্যালিড। তাই সবচেয়ে ভালো হয় যদি প্রতি বছর ফিনান্সিয়াল ইয়ারের শুরুতেই, মানে এপ্রিলে প্রথম দিকেই ফর্মটা জমা দিয়ে দেওয়া যায়। আর হ্যাঁ, যদি বছরের মাঝে কোনো নতুন এফডি করেন, তাহলে সেদিনই কিন্তু একটা নতুন ফর্ম জমা দিতে হবে।
ফর্মটা ফিল আপ করার সময় কয়েকটা জায়গায় একটু বিশেষ খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, নাম আর প্যান নম্বর যেন প্যান কার্ডের সাথে হুবহু মিলে যায়। প্রিভিয়াস ইয়ার বা পূর্ববর্তী বছর মানে কিন্তু কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারটাই বোঝায়। আর আপনার মোট আনুমানিক আয় কত সেটা একটু সাবধানে হিসেব করে লিখতে হবে। আরেকটা প্রো টিপ দিই, আজকাল আর কষ্ট করে ব্যাংকের লাইনে দাঁড়ানোর দরকার নেই। প্রায় সব ব্যাংকই এখন নেট ব্যাংকিং দিয়ে এই ফর্ম জমা করার অপশন দেয়। এটা শুধু ফাস্ট আর সেফ তাই না, এতে ভুলের চান্সও অনেক কমে যায়, কারণ অনেক ডিটেলস অটোম্যাটিকলি ফিল হয়ে যায়। এবার আসছি সেকশন 5-এ, কিছু জরুরি সতর্কতা। দেখুন, এই ফর্মগুলো খুবই কাজের জিনিস, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর যদি ভুল ব্যবহার করা হয় তার ফল কিন্তু বেশ গুরুতর হতে পারে। তাই কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। ব্যাপারটাকে একদম হালকাভাবে নেবেন না। যদি আপনি যোগ্য না হয়েও ভুল তথ্য দিয়ে এই ফর্ম জমা দেন, তাহলে এটা কিন্তু ইনকাম ট্যাক্স আইনের 277 নম্বর ধারা অনুযায়ী একটা শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ফাইন তো হতেই পারে, এমনকি জেলও হতে পারে। কয়েকটা কি করা যাবে না লিস্ট করে দিচ্ছি। 1. যোগ্য না হলে একদম জমা দেবেন না। 2. প্যান নম্বর দিতে ভুলবেন না, কারণ প্যান না দিলে কিন্তু সোজা 20% টিডিএস কাটা হবে। আর 3 নম্বর, এটা ভাবার কোনো কারণ নেই যে এই ফর্ম মানেই ট্যাক্স মাফ। এটা শুধু টিডিএস কাটাটা থামায়। বছরের শেষে যদি আপনার ট্যাক্স দেওয়ার মতো আয় হয়, তাহলে সেই ট্যাক্স কিন্তু আপনাকে জমা করতেই হবে। চলে এলাম আমাদের শেষ সেকশনে, আপনার 5 মিনিটের আর্থিক অভ্যাস। এত সব নিয়মকানুন শুনে হয়তো অনেকের কাছেই ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এটাকে যদি একটা ছোট্ট বার্ষিক অভ্যাস বানিয়ে নেওয়া যায়, তাহলে কাজটা কিন্তু খুবই সহজ। একজন ট্যাক্স অ্যাডভাইজারের এই কথাটা আমার খুব ভালো লাগে। এটাকে ভাবুন আপনার ফাইন্যান্সের জন্য একটা বার্ষিক স্প্রিং ক্লিনিংয়ের মতো। প্রতি বছর 1 এপ্রিল জাস্ট 5টা মিনিট সময় বের করে এই কাজটা করে ফেলুন, ব্যাস সারা বছরের জন্য নিশ্চিন্ত। এর সবচেয়ে বড় সুবিধাটাকে জানেন? লিকুইডিটি, মানে আপনার কষ্ট করে জমানোর টাকাটা মাসের পর মাস রিফান্ডের জন্য আটকে না থেকে আপনার পকেটেই থাকছে। এতে আপনার হাতে ক্যাশ ফ্লো অনেক ভালো থাকে। শেষ করার আগে শুধু এটুকুই বলবো, এমন আর কোনো 5 মিনিটের কাজ আছে যেটা আপনাকে সারা বছর ধরে টাকা বাঁচাতে সাহায্য করতে পারে? এই ছোট্ট একটা কাজ শুধু টাকা বাঁচায় না, অনেকটা মানসিক শান্তিও দেয়। ভেবে দেখবেন।